সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সাথে অনলাইন কার্যক্রম, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিটি অনলাইন ক্লাস, সেখানে আজকে আবারও হাজির হলাম। তো বেশি কথা না বলে আজকে মূল পড়ায় চলে যাই। আমি আজকে যে টপিকসটা পড়াবো, গতদিন এই অধ্যায়টা পড়িয়েছিলাম কিছুটা, আশা করি তোমরা কিছুটা পড়াশোনা করেছো। আজকে এর বাকি কিছু অংশ আজকে পড়াবো। দেখে নাও তাহলে আজকে কি পড়াবো। ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমি নবম অধ্যায় পড়াবো। নবম অধ্যায়ের নাম ব্যবসায় সহায়ক সেবা। আমি ব্যবসায় সহায়ক সেবার আজকে যে টপিকগুলো পড়াবো সেগুলো হলো এসএমই ফাউন্ডেশন, এনজিও এবং শিল্প বণিক সমিতি। তারপর পড়াবো তোমাদের বিজিএমইএ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। এসএমই মূলত কি? এসএমই হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। কি এসএমই ফুল মিনিং কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তার বাংলা প্রতিশব্দটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান সমূহ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান সমূহ সমষ্টিকে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সমষ্টিকে আমরা এসএমইস বলে থাকি। আবারও খেয়াল করো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সমষ্টি সমূহকে আমরা এসএমইস বলে থাকি। তো এই এসএমই বাংলাদেশের জন্য এই ক্ষুদ্র ও কুটির শিল্প খুবই গুরুত্বপূর্ণ। মূলত বাংলাদেশে ম্যাক্সিমাম শিল্প খাতের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে দখল করে আছে। যার দেখা যাচ্ছে যে টোটাল জনশক্তির যত জনশক্তি আছে বাংলাদেশে, তার 90% তোমার এই খাতের সাথে সম্পৃক্ত। ক্ষুদ্র ও কুটির শিল্প কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান সমূহ আসলে বলতে এটাকে বোঝানো হচ্ছে, বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যে ফাউন্ডেশন, আমরা এসএমই ফাউন্ডেশন, এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য নানা রকম, যেমন পরামর্শ প্রদান, উৎসাহ দান, আর্থিক সহায়তা, বৈষয়িক সহায়তা, এগুলো যে আর্থিক সহায়তা দিয়ে শিল্প উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ফাউন্ডেশন কাজ করছে তাকেই আমরা এসএমই ফাউন্ডেশন বলে থাকি। দেখো তাহলে এসএমই ফাউন্ডেশনটা কি? ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান সমূহকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে আগ্রহী করার জন্য যে একটি স্বতন্ত্র অমুনাফাভোগী প্রতিষ্ঠানকে আমরা এসএমই ফাউন্ডেশন বলে থাকি। তো স্বাধীনতা পরবর্তীকালে যে তৎকালীন ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ বাণিজ্য ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম মূলত এসএমই ফাউন্ডেশনের প্রবক্তা। পরবর্তীতে 2007 সালে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে চালু হয়, যেটা অদ্যাবধি এখন পর্যন্ত চলতেছে এবং বিভিন্ন দেশে যে মাঝারি এবং ক্ষুদ্র খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষিতে এসএমই ফাউন্ডেশন হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান সমূহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে আরো বেশি আগ্রহী করে তোলার জন্য যে সরকারি একটি স্বতন্ত্র অমুনাফাভোগী প্রতিষ্ঠানকে আমরা এসএমই ফাউন্ডেশন বলে থাকি। তাহলে এসএমই ফাউন্ডেশনের পূর্ণরূপটা কি বললাম? দেখো তোমাদের এসএমই
ফাউন্ডেশনের পূর্ণরূপ, এটা কিন্তু তোমাদের প্রায় আসে যে এসএমই পূর্ণরূপ কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসে, আবার তোমাদের ছোট ছোট এমসিকিউ যে আছে সেখান থেকে তোমাদের এই এসএমই পূর্ণরূপটা আসে। সো আমরা একটু খাতায় লিখে ফেলো এসএমই এর পূর্ণরূপ কি। দেখো আমি আবার লিখে দিচ্ছি এসএমই পূর্ণরূপ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা প্রায় তোমাদের এমসিকিউ প্রশ্ন হিসেবে এসে থাকে। তাহলে দেখো এসএমই যে আমরা তাহলে বললাম এসএমই ফাউন্ডেশন কি, তাহলে এসএমই ফাউন্ডেশনের মূল কাজ বা এটার মূল কাজ কি, এটা কি করে থাকে, কি সুবিধা দিয়ে থাকে। এসএমই ফাউন্ডেশনের মূল কাজ হচ্ছে যে সরকার প্রদত্ত যে এসএমই নীতিমালাগুলো সরকার যে তৈরি করেছে সেই নীতিমালাগুলো এই ফাউন্ডেশন বাস্তবায়ন করে থাকে, কিংবা এই ফাউন্ডেশন কর্তৃক যে নীতিমালাগুলো তারা তৈরি করে সহজ শর্তে শিল্প উদ্যোক্তাদের জন্য, সেটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা এজেন্ট কর্তৃক সেটা বাস্তবায়নের জন্য অনুরোধ করে থাকে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি খাতে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী যারা আছে তাদেরকে এই এসএমই লোন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এসএমই লোন প্রদান করে তাদেরকে কাজে সহায়তা করে থাকে। এছাড়াও ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের অভিজ্ঞ করে তোলার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়া এই শিল্প উদ্যোক্তাদের জন্য এই খাতে শিল্প উদ্যোক্তারা যে সকল পণ্য তৈরি করছে, খেয়াল করো, যে সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা যে সকল পণ্য তৈরি করে সে সকল পণ্য বাজারজাতকরণেও এই এসএমই ফাউন্ডেশন কিন্তু ব্যাপক অবদান রাখছে। এছাড়াও এই এসএমই ফাউন্ডেশন বিভিন্নভাবে নারী উদ্যোক্তা গড়ে তোলার জন্য নারীদেরকে কি করা হচ্ছে, বিভিন্নভাবে আগ্রহী করে তুলছে, যাতে তারা অন্যান্য সাধারণ ব্যবসায়ীদের মতো তারাও যেন ব্যবসায় ক্ষেত্রে এগিয়ে যায়। এবং নারীদেরকে নারী উদ্যোক্তা তৈরির জন্য সরকার এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নানাভাবে ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এসএমই ফাউন্ডেশনের টোটাল যে ঋণ সহায়তা সরকার দিচ্ছে তার মধ্যে 15% এসএমই ফাউন্ডেশনের প্রদত্ত ঋণ থেকে, এসএমই ফাউন্ডেশন থেকে সরকার যে বরাদ্দ, ঋণ বাবদ যে বরাদ্দটা রাখে সেখান থেকে 15% রেট বাধ্যতামূলকভাবে মহিলাদের জন্য কিংবা নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষণ করতে হয়। তাহলে দেখো এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তা গঠনে কিন্তু ব্যাপক একটি অবদান রাখছে। মানে সরকার নারী উদ্যোক্তা গঠন করার জন্য দেখা যাচ্ছে 15% ঋণ শুধু নারীদের দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। এছাড়াও এসএমই ফাউন্ডেশন তারা বিভিন্নভাবে যাতে শিল্প উদ্যোক্তা গড়ে ওঠে, ক্ষুদ্র মাঝারি খাতটাকে আরো বেশি সম্প্রসারিত করার জন্য তাদেরকে নানাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তাহলে আমরা অল্প কিছু কাজ আমরা করলাম, এছাড়াও আরো অনেক তাদের কাজ আরো ব্যাপকতা আছে বাস্তব ক্ষেত্রে। তো আমরা বইয়ে এগুলো আরো পয়েন্ট আকারে সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু বই থেকে সেগুলো আরো সুন্দর করে পড়ে নিব। দেখো এই বললাম আমি এতক্ষণ কি বললাম, এসএমই ফাউন্ডেশনের মূল কাজ কিংবা এর মূল উদ্দেশ্য কিংবা মূল কি কি কাজ করে থাকে, এগুলো আমরা এতক্ষণ বললাম কি কি কাজ করে থাকে। তাহলে পরবর্তীতে দেখো এসএমই ফাউন্ডেশনের এই যে এতক্ষণ আমি বললাম যে ঋণ সহায়তা দিয়ে সহায়তা করছে, ঋণ সহায়তা, তাহলে এই ঋণ এসএমই ফাউন্ডেশন থেকে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা বিবেচনা করতে হয় কিংবা বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। মানে ঋণ যেমন যে কেউ গেলে, যেমন তোমরা যদি যাও, তোমাদের বয়স এখনো 18 বছর হয়নি, তোমরা যদি এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিতে যাও তাহলে কিন্তু তোমরা সেই সুবিধাটুকু পাবে না। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে কেন? কারণ এসএমই ঋণ প্রদানের ক্ষেত্রে সরকার বেশ কিছু শর্ত কিংবা যোগ্যতা বিবেচনা করে থাকে। তাহলে কি কি বিষয় বিবেচনা করে? দেখো এসএমই ঋণ পাওয়ার ক্ষেত্রে
ঋণ উদ্যোক্তা যে ঋণ নেবে সেই উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সেই ঋণ উদ্যোক্তা বয়স হতে হবে 18 থেকে 60-এর মধ্যে এবং তারা এসএমই যারা এই ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা মাঝারি ব্যবসা করবে তাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং উদ্যমী হতে হবে যাতে তারা ব্যবসাটা করছে এবং কোনো বদ্ধ উন্মাদ জড়বুদ্ধি সম্পন্ন দেউলিয়া ব্যক্তিকে এসএমই ঋণ প্রদান করা হয় না, তারা আবেদনই করতে পারে না। ঠিক আছে, এছাড়াও এসএমই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যে মহিলাদের যেহেতু 15% একটি ঋণ সুবিধা পায়, সেজন্য এসএমই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে মহিলারা কিন্তু একটি বিরাট একটি অংশ এখান থেকে সুবিধা তারা পাচ্ছে এবং মহিলাদেরকে এসএমই ফাউন্ডেশন থেকে মহিলাদের ব্যক্তি জামানত হিসেবেই কিন্তু এখানে তারা সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তাহলে দেখো, ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও এসএমই ফাউন্ডেশন বেশ কিছু বিষয় বা যোগ্যতা বিবেচনা করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু পড়ে নিব। তাহলে এই গেল তোমাদের কি এসএমই ফাউন্ডেশন। তাহলে এসএমই ফাউন্ডেশন থেকে আমরা কি কি সহযোগিতা পাচ্ছি দেখো, আবারও বলি, এসএমই ফাউন্ডেশন থেকে আমরা সহযোগিতা পাচ্ছি এসএমই পলিসিগুলো বাস্তবায়নের সুযোগ, সরকার প্রদত্ত এসএমই লোনগুলো, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা। এছাড়াও এর থেকে যে নারী উদ্যোক্তাদের যে এসএমই ফাউন্ডেশন যে নারী উদ্যোক্তা যে এক্সট্রা সহায়তা দিচ্ছে সেই সহায়তাটুকু পাচ্ছি। এছাড়াও এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিল্প এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুবিধা পাচ্ছি এবং এই এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষুদ্র এবং শিল্প এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তোমাকে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন উদ্দীপনামূলক সহায়তাও কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে। তাহলে আমরা পড়লাম এসএমই ফাউন্ডেশন এবং এসএমই ফাউন্ডেশনে থেকে প্রাপ্ত সহায়তা। দেখো, এর পরবর্তী টপিক যেটা সেটা হলো, তাহলে এসএমই ফাউন্ডেশন আমি এটা মুছে দিলাম। তাহলে দেখো, এটা ব্যবসা সহায়ক সেবার একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল এসএমই ফাউন্ডেশন। কিভাবে? কারণ তোমাকে ব্যবসা করতে গেলে দেখো, ব্যবসা সহায়ক সেবা বলতে কি বোঝাচ্ছি, আমি কি পড়িয়েছিলাম যে ব্যবসা করার ক্ষেত্রে তোমাকে যে ধরনের সহায়তা, তোমাকে যে সকল প্রতিষ্ঠান থেকে সহায়তা নিতে হয় বা সেবা নিতে হয় সেগুলোকে আমরা ব্যবসায় সহায়ক সেবা বলে থাকি। তাহলে এসএমই ফাউন্ডেশন তোমাকে ব্যবসা করার ক্ষেত্রে এই ধরনের যে নানাভাবে আর্থিক সমর্থনমূলক উদ্দীপনামূলক সহায়তা তোমাকে দিচ্ছে। তারপরে আছে দেখো এনজিও। এনজিওর পূর্ণ রূপটা তোমরা একটু আবার লিখে নাও। এনজিওর পূর্ণ রূপটা কি? নন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে বেসরকারি সংস্থা থেকে। তাহলে এই ব্যবসায় সহায়ক সেবা মানে তোমাকে ব্যবসা করার ক্ষেত্রে আরো বেশ কিছু সহায়তা বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থাগুলো সহায়তা দিয়ে থাকে। তার মধ্যে এই এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা আমরা সেটা এখন পড়ব। বেসরকারি সংস্থা বলতে কি বোঝায়? বেসরকারি সংস্থা হলো একটি দেশের অসহায় পশ্চাৎপদ কিংবা কম বিত্ত সম্পন্ন মানুষদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বৈষয়িক আর্থিক সমর্থন, স্বাস্থ্যগত, আইনগত নানা সহযোগিতা দিয়ে যে সকল প্রতিষ্ঠান সহায়তা করে ওই সকল প্রতিষ্ঠানকে আমরা বেসরকারি সংস্থা বলে থাকি। দেখো, আমি আবারও বলছি, একটি দেশের অসহায় পশ্চাৎপদ কিংবা কম বিত্ত সম্পন্ন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বৈষয়িক আর্থিক স্বাস্থ্যগত কিংবা আইনগত সহযোগিতা যে সকল প্রতিষ্ঠান দিয়ে থাকে ওই সকল প্রতিষ্ঠানকে আমরা বেসরকারি সংস্থা বলে থাকি। তো বাংলাদেশে
এরকম এই শ্রেণীর মানে এই যে উপরোক্ত যে শ্রেণীগুলো বললাম, পশ্চাৎপদ বা কম বিত্ত সম্পন্ন মানুষদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে বেশ কিছু বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। দেখা গেছে যে এই যে বেসরকারি সংস্থাগুলো কাজ করছে এবং এই বেসরকারি সংস্থাগুলো সরকার কর্তৃক নিবন্ধিত হতে হয়, এবং এই সরকার দেখা গেছে এইসব প্রতিষ্ঠান যাদের সঠিকভাবে কাজ করে সেজন্য আলাদা একটি কমিটি কিংবা আলাদা একটি বিভাগই তৈরি করে দিয়েছে যারা এই করে থাকে। বাংলা বেসরকারি সংস্থা মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেগুলোকে আমরা এনজিও বলে আমরা শুনে থাকি, বিশেষ করে কিংবা একটু যারা কম বিত্ত সম্পন্ন মানুষ সেসব এলাকায় এসব এনজিও কাজ করে যাচ্ছে, তাদেরকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেখো তোমরা, আমি কিছু নাম বলি, নামগুলো তোমাদের সাথে পরিচিত থাকতে পারো। যেমন ব্রাক, নিশ্চয়ই তোমরা ব্রাকের নাম শুনেছ। ব্রাক একটি এনজিও। এছাড়াও আছে আশা, এর নামও কিন্তু আমরা শুনছি। গ্রামীণ ব্যাংক, এটাও আমরা কিন্তু শুনছি। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এছাড়াও আরও আছে প্রশিক্ষা, স্বনির্ভর বাংলাদেশ, আছে তোমার মাইডাস, আছে TMSSS। এগুলো কি উল্লেখযোগ্য কিছু এনজিও, যেগুলো এই যে কম বিত্ত সম্পন্ন মানুষ কিংবা অসহায় পশ্চাৎপদ মানুষ, এসব মানুষকে নানাভাবে আত্মকর্মসংস্থান তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। কিভাবে কাজ করে যাচ্ছে? উৎসাহ দিচ্ছে, আবার বিভিন্নভাবে তাদেরকে সমর্থনমূলক সহায়তা করে যাচ্ছে। তাহলে দেখো, আমরা বাংলাদেশে উল্লেখিত কিছু এনজিও যেগুলো আমরা তোমাদেরকে হালকা হালকা করে একটু পড়িয়ে দিব, এগুলো থেকে খুব একটা উদ্দীপক ওভাবে বৃহৎ আকারে কোনো উদ্দীপক তোমাদের আসে না। তবে প্রত্যেকটা যে ব্রাক, আশা, প্রশিক্ষা, যে আমি তোমাদের নামগুলো বললাম, এগুলো কত সালে গঠিত হয়েছে সেই সালগুলো তোমাদের পড়া দরকার, এবং এগুলো কার্যক্রমগুলো কি কাজ করে যাচ্ছে আমরা শুধু এই টপিকগুলো অল্প অল্প করে ক্লাস দিয়ে যাব, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা পড়ি, দেখো ব্রাক। ব্রাক ব্রাক একটি সুপরিচিত একটি নাম। আমরা সবাই গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এবং শহরেও দেখা যায় যে একটু কম বিত্ত সম্পন্ন যে এলাকাগুলো থাকে কিংবা একটু বস্তি এরিয়া যেগুলো আছে, সেগুলো এরিয়াগুলোতে কিন্তু ব্রাক কাজ করে যাচ্ছে। ব্রাক দেখা গেছে যে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে তারা নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। ব্রাক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি, সর্ববৃহৎ একটি এনজিও। সর্ববৃহৎ একটি এনজিও। স্বাধীনতার পরবর্তীতে মানে 1972 সালের দিকে ব্রাক প্রতিষ্ঠিত হয়। ব্রাকের প্রতিষ্ঠাতার নাম তোমরা জানো? ব্রাকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর ফজলে হাসান আবেদ, ঠিক আছে? তো উনি এটা 1972 সালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে, দেখুন দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে কিংবা আর্থসামাজিক উন্নয়নের জন্য এই এনজিও প্রতিষ্ঠা করে, এবং সেই এনজিও এখন সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলায় কিন্তু ব্রাক তার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যে কম বিত্ত সম্পন্ন মানুষদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ব্রাক মূলত দেখো বেশ কিছু মানে গ্রামীণ অর্থনীতিটাকে সুন্দরভাবে, গ্রামীণ অর্থনীতির মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা তৈরি করা এবং শিল্প উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে আরও আধুনিক ডিজাইন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও আধুনিক করা যায় গ্রামীণ তৈরি পণ্যগুলো, সেই উদ্দেশ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। ব্রাক কিছু কিছু ক্ষেত্রে যেমন ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, যেমন গ্রামীণ হাঁস মুরগি পালন, সেলাই, তারপরে এমব্রয়ডারি কাজ, ঐতিহ্যবাহী আমাদের জামদানি, নকশি কাঁথা, এসব ক্ষেত্রে ব্রাক কী করে যাচ্ছে? ঋণ সহায়তা দিয়ে এসব খাতগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। এছাড়াও ব্রাকের একটি সুপরিচিত একটি দুধ আমরা বাজারে পাচ্ছি, যেমন আড়ং দুধ, যেটা আমরা পাচ্ছি আড়ং মিল্ক, এটা কিন্তু ব্রাকের একটি
প্রতিষ্ঠান, দুগ্ধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এছাড়াও আড়ং নামে যে একটি ব্র্যান্ড আছে, আমরা আমাদের যে বিভাগীয় শহর, আমাদের ময়মনসিংহ শহরে আড়ংয়ের ব্র্যান্ড, আড়ংয়ের শোরুম আছে। এই যে আড়ং, এই আড়ংটাও কিন্তু এই একটা এনজিও কর্তৃক পরিচালিত, মানে এনজিও থেকে এটা পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের ব্রাক। তাহলে আমরা এই ব্রাকে, এই এনজিও থেকে আমরা কি কি পড়বো? ব্রাকের প্রতিষ্ঠাতাকে এটা পড়ব, ব্রাক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা পড়ব, ব্রাক কোন কোন খাতে ঋণ দিচ্ছে সেই অংশটুকু আমরা একটু ভালো করে করে নেব। আশা করি এতটুকু, শুধু তোমরা যদি এতটুকু পড়ো তাহলে এখান থেকে তোমরা হয়তো বা ছোটখাটো তোমরা এমসিকিউ প্রশ্ন দিতে পারো। দেখো, ব্রাকের পরে আমরা আর কি লিখেছিলাম? আশা। আশা, ব্রাকের মতো আশাও একটি বেসরকারি সংস্থা বা এনজিও। এটিও কিন্তু তোমার স্বাধীনতা পরবর্তীকালে এই আশা প্রতিষ্ঠিত হয় এই আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে। পরবর্তীতে 1992 সালের দিকে এই আশা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য ব্যাপক, মানে একটি মডেল হিসেবে তৈরি হয়ে যায়। যে 1992 সালের পর থেকে সে কি এই আশা থেকে ক্ষুদ্র ঋণ দেওয়ার কার্যক্রম সে চালু করে এবং এখন পর্যন্ত এই আশা একটি মানে সফলভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশাও এই ক্ষুদ্র পশ্চাৎপদ মানুষদেরকে বিভিন্ন খাতে, মানে শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্ন খাতে সহায়তা দিয়ে যাচ্ছে। শুধু ঋণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে আশা ব্যাপকভাবে সফল কাজ করে যাচ্ছে সারা দেশব্যাপী। তার এর পরবর্তী যেটা লিখেছিলাম সেটা কি ছিল? প্রশিক্ষা। প্রশিক্ষা, প্রশিক্ষা। আশা এবং ব্রাক এনজিওর নাম আমরা যতটা শুনি, কিন্তু প্রশিক্ষা ওই তুলনায় আমরা একটু কম শুনি, নামটা একটু কম পরিচিত। কিন্তু প্রশিক্ষাও কিন্তু একটি অনেক বড় একটি এনজিও, একটি বৃহৎ একটি এনজিও হচ্ছে প্রশিক্ষা। এই প্রশিক্ষাও কিন্তু দেখা যাচ্ছে 1975 সালের দিকে এই প্রশিক্ষা গঠিত হয় এবং এই প্রশিক্ষা প্রথমত ঢাকার মানিকগঞ্জের একটি মানিকগঞ্জ জেলাকে কেন্দ্র করে প্রশিক্ষার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1976 সালের দিকে এই প্রশিক্ষা বৃহৎভাবে সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষারও মূল উদ্দেশ্য হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া, এবং এছাড়াও স্বাস্থ্যগত, শিক্ষাগত ক্ষেত্রেও প্রশিক্ষা কাজ করে যাচ্ছে। এরপরে আমরা আরেকটা কি লিখেছিলাম? স্বনির্ভর বাংলাদেশ। স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ এটাও একটি এনজিও, যেটা বেসরকারি সংস্থা। তো এটাও 1975 সালের দিকে, দেখো 1975 সালের দিকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একটি সেল হিসেবে কাজ শুরু করে, যদিও বা কিন্তু দীর্ঘ 10 বছর পর 1985 সালের দিকে 1985 সালের দিকে এই স্বনির্ভর বাংলাদেশ বেসরকারি সংস্থা থেকে নিবন্ধিত হয়ে সারা দেশব্যাপী এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। মানে বেসরকারি সংস্থা হিসেবে সে নিবন্ধিত করে 1985 সালে। প্রথমত এটি একটি সরকারি প্রতিষ্ঠানের সেল হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে এটি একটি এনজিও হিসেবে সে নতুনভাবে পুনর্গঠিত হয় এবং নিবন্ধিত করে সে বেসরকারি সংস্থা হিসেবে এনজিও হিসেবে কাজ করে যাচ্ছে। এই স্বনির্ভর বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে, মানে এই এনজিওর মূল লক্ষ্য হচ্ছে যে আত্মকর্মসংস্থান তৈরি করা।
তার মানে দেখো নামটার সাথে এটা এই এনজিওর কাজটা কিন্তু অনেকটা রিলেটেড। দেখো নামটা কি, স্বনির্ভর বাংলাদেশ, মানে বাংলাদেশকে স্বনির্ভর করবে, মানে সে যেন অন্যের উপর নির্ভরতা না করতে হয়, সবাই যেন একটি নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে, সে লক্ষ্যে কিন্তু স্বনির্ভর বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তো এই কাজটা কিভাবে করছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক শিল্প মালিক, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, অসহায় ব্যক্তি কিংবা নারী উদ্যোক্তা, তাদেরকে কাজ করার জন্য, মানে নতুন একটি ক্ষেত্র তৈরি করার জন্য, নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রশিক্ষণের ব্যবস্থা করার পর তাদেরকে আর্থিক সহায়তা, মানে সমর্থনমূলক সহায়তা দিয়ে তাদেরকে এই নতুন নতুন ক্ষেত্রে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কয়টি এনজিও পড়লাম? আমরা পড়েছি ব্রাক, আশা, প্রশিক্ষা, স্বনির্ভর বাংলাদেশ। আরো কিছু এনজিও আছে যেগুলো ইম্পর্টেন্ট। দেখো আছে টিএমএসএস। টিএমএসএস এর পূর্ণরূপ হচ্ছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, টিএমএসএস। ঠিক আছে, টিএমএসএস, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এটি মূলত বগুড়াকে কেন্দ্র করে এই 1980 সালের দিকে 1980 সালের দিকে বগুড়া জেলাকে কেন্দ্র করে এই টিএমএসএস তার কার্যক্রম শুরু করে। যদিও বা তখন এটি শুধু বগুড়াকে কেন্দ্র করে কাজ শুরু করে, কিন্তু পরবর্তী 2 বছরের মাথায় এই টিএমএসএস বাংলাদেশের প্রায় 63টি জেলায় এর কার্যক্রম করে যাচ্ছে, মানে ধরতে গেলে পুরো বাংলাদেশেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই টিএমএসএস মূল কাজ করছে দারিদ্র্য দূরীকরণ এবং শিল্প উদ্যোক্তা তৈরি করা। মূলত তারা নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে টিএমএসএস কাজ করে যাচ্ছে। দেখো ঠেঙ্গামারা নামটাই হচ্ছে কি, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, মহিলা উদ্যোক্তা তৈরি এবং মহিলাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এনজিওটি কাজ করে যাচ্ছে। তাদেরকে নানা ধরনের মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং মহিলাদেরকে প্রশিক্ষণের পরবর্তী সমর্থনমূলক সহায়তা, মানে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, মানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা তৈরিতে সহায়তা করে যাচ্ছে এবং ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। এরপর আছে মাইডাসও একটি এনজিও বা বেসরকারি সংস্থা। মাইডাসের মূল হচ্ছে এখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম করে যাচ্ছে। প্রত্যেকটা এনজিও, যে কয়েকটা এনজিও পড়লাম আমরা, ব্রাক পড়লাম, আশা পড়লাম, প্রশিক্ষা, প্রত্যেকটা এনজিওতেই কিন্তু তারা কি করছে, অর্থগত, স্বাস্থ্যগত, শিক্ষাগত সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু মাইডাস মূলত কাজ করে এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে মাইডাস কাজ করছে। যেমন আশাও কিন্তু তোমার শিক্ষাগত, স্বাস্থ্যগত এগুলো কাজ করছে, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তারা বেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে শুধু মাইডাস এই এনজিওটা তাদের মূল কাজই হচ্ছে ক্ষুদ্র শিল্প মালিক কিংবা ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ী যারা আছে তাদেরকে ঋণ সহায়তা দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমি যে কয়েকটা এনজিও বললাম, এছাড়াও বাংলাদেশে প্রায় নিবন্ধিত এনজিও প্রায় 750-র মতো নিবন্ধিত এনজিও আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট। সবগুলোর নাম হয়তো বা তোমাদের তো সবগুলো প্রয়োজন নেই, যেগুলো বললাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক পুরাতন এনজিও। এগুলো তোমরা একটু জেনে রাখবা এবং এগুলো থেকে তোমাদের ছোট্ট ছোট্ট এমসিকিউ কিংবা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু বরাবরই একটা ধরে প্রত্যেকটা এনজিও গুলো থেকে, যে কয়েকটা এনজিও করলাম এনজিও গুলো থেকে তোমরা যে কোনো একটি কিন্তু এমসিকিউ প্রশ্ন পাবে, যে কটা 5টা-6টা যে এনজিও করলাম এগুলো থেকে। ঠিক আছে, তাহলে আমরা এনজিও গুলো পড়লাম এবং তাহলে বাসায় একটু ভালো করে ঝালাই করে নিব। এরপরে আছে দেখো এর পরবর্তী টপিকস কি,
এফ এফ বি সি সি আই FBCCI থেকে প্রাপ্ত সহায়তা বা প্রাপ্ত যে সহায়ক সেবাটা পায় সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। FBCCI এর পূর্ণরূপ কি? আমি দেখো তোমাদের পড়ানোর সময় প্রায় বলছি পূর্ণরূপ, যে কয়েকটা পূর্ণরূপ বললাম আমি ক্লাস শেষে আবারও সেগুলো আমি টোকেন আকারে তোমাদের লিখে দিব। এই প্রত্যেকটার কিন্তু পূর্ণরূপ তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা। প্রত্যেকটা থেকে পূর্ণরূপ থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের থাকে এবং বরাবর থাকছেই। কিন্তু দেখো FBCCI এর পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ, FB ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স and industries। Federation of Bangladesh Chamber of Commerce and Industries। এর দেখো আমরা এই বাংলাটার সাথে আমরা পরিচিত, যেমন শিল্প ও বণিক সমিতি। এই বাংলা কি? শিল্প ও বণিক সমিতি। তো শিল্প ও বণিক সমিতি হচ্ছে একটি অঞ্চলের বা একটি এলাকা বা একটি অঞ্চল বা একটি দেশের শিল্পপতি এবং ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে ধরনের প্রতিষ্ঠান তৈরি করে থাকে সেই ধরনের, এবং এই প্রতিষ্ঠানে শিল্প এবং শিল্পপতি এবং ব্যবসায়ীরা যৌথভাবে পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে আমরা বলি শিল্প ও বণিক সমিতি। ঠিক আছে, আবারও বলছি, একটি দেশের বা অঞ্চলের শিল্প মালিক ও ব্যবসায়ীগণ তাদের নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের ব্যবসায়িক স্বার্থের জন্য যে প্রতিষ্ঠান যৌথভাবে গঠন ও পরিচালিত করে সেই প্রতিষ্ঠানকে আমরা শিল্প ও বণিক সমিতি বলে থাকি। দেখো এই ক্ষেত্রে কি শিল্প মালিক এবং বণিকরা যারা আছে, যেমন বাণিজ্য করে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা যারা করে, কোটিপতি যারা শিল্প মালিক, তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটি সংঘ তৈরি করে, যাতে এই সংঘের মাধ্যমে তারা তাদের ব্যবসাটা স্মুথলি করতে পারে এবং বিভিন্ন ধরনের বাইরের দেশ কিংবা সরকারের সাথে নানাভাবে তারা যোগাযোগ করতে পারে। তারা তাদের নিজেদের স্বার্থের জন্য এই সংগঠন গড়ে তোলে। তো বাংলাদেশে ঢাকায় যে চেম্বার অফ কমার্স আছে কিংবা শিল্প বণিক সমিতি, সেটা ঢাকাটার নাম কি? ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চট্টগ্রামে একটি আছে, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও বিভিন্ন জেলা পর্যায়েও কিন্তু এই শিল্প ও বণিক সমিতি চেম্বার অফ কমার্স কিন্তু আছে। ময়মনসিংহেও কিন্তু আছে, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স। তোমরা যদি জুবলিঘাটের দিকে যাও দেখবো ওইখানে তার অফিসটা, মানে চেম্বার অফ কমার্সের অফিস আছে। তো এছাড়াও এই যে বিভিন্ন জেলায় এবং যে চেম্বার অফ কমার্সগুলো আছে, এই প্রত্যেকটা জেলার সমন্বয়ে যে মানে সারা বাংলাদেশে বিভিন্ন জেলার যে চেম্বার অফ কমার্সগুলোর সমন্বয়ে যে ফাউন্ডেশনটি গঠিত হয়েছে, সেই ফাউন্ডেশনকে আমরা বলি, কি বলছি? ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, তাহলে এই যে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এর মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে, দেখো এটা গঠিত হয়েছে কাদেরকে নিয়ে? বিভিন্ন ধরনের শিল্প মালিক এবং ব্যবসায়ীরা, বিভিন্ন ধরনের শিল্প মালিক ও ব্যবসায়ীদের তাদের স্বার্থ রক্ষার জন্য। দেখো তাহলে এইটা থেকে যে সহায়তা আমরা পাচ্ছি, এই শিল্প ও বণিক সমিতি থেকে যে সহায়তাগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে এখন পাচ্ছি, সেগুলো আমরা এখন আলোচনা করব। দেখো এর থেকে আমরা সহায়তা পাচ্ছি যে শিল্প বণিক সমিতি
একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতেছে। কোন ক্ষেত্রে? এই যে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে একটি দেশে শিল্প শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে গঠিত হয়, একটি সুন্দর পরিবেশ যাতে পায়, সেই জন্য কিন্তু এই শিল্প বণিক সমিতি কাজ করে যাচ্ছে। কাজে পরিবেশ যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু শিল্প, ক্ষুদ্র শিল্প বলো, বৃহৎ শিল্প বলো, মাঝারি শিল্প বলো, এটা কিন্তু গঠন হবে না। তাহলে একটা শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি দেশকে শিল্পে এগোতে হলে তাকে কি করতে হয়? তাকে একটি অনুকূল একটি পরিবেশ তৈরি করে দিতে হয়। যদি আমার শিল্প কারখানা গড়ে তোলার কোনো অনুকূল পরিবেশ না থাকে তাহলে কিন্তু কোনো উদ্যোক্তা কিন্তু আগ্রহী হবে না। তাহলে এই ক্ষেত্রে শিল্প বণিক সমিতি তারা কি করছে? একটি দেশে যাতে ক্ষুদ্র শিল্প বলো, বৃহৎ শিল্প বলো কিংবা মাঝারি শিল্প, এই শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, যাতে এই শিল্প মালিক এবং ব্যবসায়ীরা স্মুথলি বিজনেস করতে পারে। এছাড়াও আছে দেখো বিভিন্ন ভাবে সমস্যার সমাধান। কোন ক্ষেত্রে সমস্যার সমাধান করবে? দেখা গেছে যে অনেক সময় যে ব্যবসার একটি দেশে ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে কিংবা সরকারি বিভিন্ন নীতিমালার সাথে ব্যবসায়টি যাচ্ছে না, অবৈধ ঘোষণা হচ্ছে, সেই ক্ষেত্রে এই যে বণিক সমিতির কাজ কি? এই যে বিভিন্ন ক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো খুঁজে বের করা এবং খুঁজে বের করে সেই সমস্যাগুলোর সমাধানে যেতে সরকারের সাথে নানাভাবে তারা সহায়তা করে থাকে কিংবা সরকারকে সহযোগিতা করে এই সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকে। এছাড়াও আছে তোমার পরিবর্তনশীল পরিস্থিতি একটি তৈরি করা, মানে পরিবর্তনশীল পরিস্থিতিটা সবাইকে অবহিত করা। এবার এর মানে কি? এর মানে হচ্ছে বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তা যারা আছে, যারা শিল্প মালিক কিংবা ব্যবসায়ী, তারা এই যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, নানাভাবে বৈশ্বিক পরিস্থিতি কিংবা আঞ্চলিক কিংবা দেশীয় যে পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতির সাথে যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো চেম্বার অফ কমার্স একটি জেলার বলো কিংবা টোটাল ফেডারেশন যেটা সারা বাংলাদেশ ব্যাপী যেটা আছে, তারা এই যে সমস্যাগুলো তথ্যগুলো জোগাড় করে, সংরক্ষণ করে এবং এই তথ্যগুলো বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে তথ্যগুলো পৌঁছে দিয়ে ব্যবসায়ীদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিতে কি হচ্ছে এবং এই পরিবর্তিত পরিস্থিতির সাথে কিভাবে চলতে হবে এই সম্পর্কে নানা তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করে যাচ্ছে। এছাড়াও আছে বিরোধ নিষ্পত্তি। আমি কি পয়েন্টগুলো লিখে দিব? তোমরা পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি, যে পয়েন্টগুলো তোমরা একটু লিখো। কি বললাম এখন? বিরোধ নিষ্পত্তি। বিরোধ নিষ্পত্তি। চেম্বার অফ কমার্স এই যে ব্যবসায়ীরা এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে কিংবা একটি দেশ যখন বাইরের দেশের সাথে যখন ব্যবসা বা বাণিজ্য করতে যায় তখন নানা ধরনের ক্রেতাদের সাথে নানা ধরনের বিরোধে লিপ্ত হয়ে যায়, নানা ধরনের সমস্যায় তারা পড়ে। এই ক্ষেত্রগুলো থেকে এই বিরোধগুলো মেটানোর জন্য এই চেম্বার অফ কমার্স সাহায্য করে থাকে। মানে তাদের এই যে বাইরে যে ক্রেতা যারা আছে কিংবা এক ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসায়ীর যে মনোমালিন্য হচ্ছে, এগুলো তারা সমাধান কিভাবে করতে হবে তাদেরকে নিয়ে বৈঠকে বসে তাদেরকে সুন্দরভাবে একটি সমাধান তারা দিয়ে দেন মধ্যস্থতাকারী হিসেবে। এছাড়াও আছে গঠনমূলক প্রতিযোগিতা হ্রাস। গঠনমূলক প্রতিযোগিতা হ্রাস। তাহলে প্রতিযোগিতা হ্রাস করবে, তাহলে এটা আবার চেম্বার অফ কমার্সের কি হতে পারে? দেখো, চেম্বার অফ কমার্স একটি দেশে যদি
ব্যবসায়ীরা কিংবা শিল্প মালিকরা নিজেদের মধ্যে কিভাবে একটি মানে কি বলবো অস্বাস্থ্যকর যদি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, একজন শিল্প মালিক আরেক শিল্প মালিককে যদি নানাভাবে হেল্প না করে, কিংবা বৃহদায়তন যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে তারা কি ক্ষুদ্র ক্ষুদ্র যে মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোর উপর তারা অনেকটাই কিন্তু ডিপেন্ডেন্ট তাদের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা কিংবা মাঝারি ব্যবসায়ীরা যদি বৃহৎ ব্যবসায়ীদের সাথে যদি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় যে তাদের সাথে তারা একটি মানে তারা তাদের মতো করে চলবে, আমরা একটি অস্বাস্থ্যকর নোংরা যে প্রতিযোগিতা থাকে সেটাতে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে কি হয়, একটি দেশের শিল্প কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে যায় এবং সেই ক্ষেত্রে শিল্পের অপচয় হয় এবং শিল্প কিন্তু উন্নতিটা ব্যাহত হয়। সেই ক্ষেত্রে এরকম অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রোধ করার জন্য শিল্প বণিক সমিতি কি করে যাচ্ছে, যে যাতে একটি সুস্থ প্রতিযোগিতা হয়, একটি গঠনমূলক যাতে প্রতিযোগিতা হয়, সবাই মিলে যেন আমরা সামনের দিকে যেতে পারি, সেই লক্ষ্যে শিল্প বণিক সমিতি কাজ করে যাচ্ছে। এছাড়াও অনেকগুলো কাজ আছে, দেখো তারপরে আছে তোমার গঠনমূলক প্রতিযোগিতা হ্রাস করলাম আমরা, তারপরে দেখো এটি মুখপাত্র হিসেবে কাজ করে। কিসের মুখপাত্র হিসেবে কাজ করে? চেম্বার অফ কমার্স এই শিল্প মালিক এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের মুখপাত্র হয়ে সরকারের সাথে নানা কাজ করে। যেমন ব্যবসায়ীদের সুযোগ সুবিধা কি প্রয়োজন, তারা কি ধরনের সুযোগ সুবিধা দিলে তাদের ভালো হবে, কিংবা তাদের চাওয়া পাওয়াটা কি, এগুলো নিয়ে তারা প্রতিনিধি হিসেবে চেম্বার অফ কমার্স এই সাধারণ ব্যবসায়ী বা শিল্প মালিকদের প্রতিনিধি হয়ে তারা সরকারের সাথে তারা সাক্ষাৎ করে এবং সরকারের কাছ থেকে সেই সুবিধাটুকু তারা নিয়ে আসে। এছাড়া দেখা আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। চেম্বার অফ কমার্স কিভাবে একটি দেশে আরো ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে আরো বেশি সামনের দিকে যাওয়া যায়, কিভাবে নতুন নতুন ক্ষেত্র তৈরি করা যায়, নতুন নতুন ক্ষেত্র তৈরি করে নতুন নতুন ব্যবসা তৈরি করা যায়, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে এই যে নতুন নতুন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি দেশের দারিদ্র দূরীকরণ কিংবা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু এফবিসিসিআই কাজ করে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আছে তোমাদের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা। রপ্তানি বৃদ্ধিতে সহায়তা। দেখো এই চেম্বার অফ কমার্স টোটাল একটি দেশের মানে টোটাল একটি দেশে কিভাবে রপ্তানি বৃদ্ধি করা যায়, রপ্তানিকৃত পণ্যের যে আমাদের যে পণ্যগুলো আমরা রপ্তানি করি সেই পণ্যগুলো কিভাবে বাইরের দেশের ব্যবসায়ীদের সাথে বাইরের ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে কিংবা সরকারের সাথে নানা আলাপ আলোচনা করে কিভাবে আমাদের দেশীয় পণ্য বাইরের দেশে আরো বেশি রপ্তানি করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এফবিসিসিআই কাজ করে যাচ্ছে। এছাড়াও আরেকটা আছে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আছে, সেটা বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। বিনিয়োগ বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে যাচ্ছে। রপ্তানি বৃদ্ধির সাথে সাথে এফবিসিসিআই কিভাবে বিনিয়োগ এই ক্ষেত্রে শিল্প কারখানা কিংবা শিল্পে এগিয়ে যাওয়ার জন্য বাইরের দেশের বিভিন্ন উদ্যোক্তা যারা বিনিয়োগকারী আছে আমাদের দেশে যাতে বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে এই এফবিসিসিআই কিন্তু কাজ করে যাচ্ছে। যেমন তাদের মূল কাজ কি, যেমন বাইরে যারা বিনিয়োগকারী বিভিন্ন দেশ আছে তারা যেন আমাদের দেশে বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে আমাদের সরকার কি কি সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা বিনিয়োগকারীরা কি কি সুবিধা পাবে সেই সম্পর্কে তাদেরকে অবহিত করে এবং তাদেরকে আগ্রহী করে তোলে যাতে আমাদের দেশে বিনিয়োগ বাড়ায় এবং আমাদের দেশে বিনিয়োগ বাড়ালে সার্বিকভাবে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আরো বেশি অগ্রগতি হবে।
তাহলে আজকে আসলে অনেকটা সময় চলে গেলো, একটা টপিকস এখনো তোমাদের বাদ রয়ে গেলো, যেটা রপ্তানি উন্নয়ন ব্যুরো, সেটা আমি তোমাদের আগামী ক্লাসে পড়িয়ে দেব। আজকে আর সেটা সুযোগ হচ্ছে না, আমার সময় প্রায় শেষ। তাহলে আমরা আজকে টোটাল সারাটা ক্লাসে আজকে আমরা কি কি পড়লাম এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা, মানে আমরা কি কি সহায়তা পাচ্ছি, বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা মানে এনজিও থেকে আমরা কি কি সহায়তা পাচ্ছি, আর পড়লাম আমরা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমি তোমাদের কিছু উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট বলে দিয়েছিলাম যেগুলো থেকে তোমাদের পূর্ণরূপ, কিছু পূর্ণরূপের কথা বলছিলাম যে কি কি পূর্ণরূপ আমরা করব। আমরা FBCCI এই অধ্যায় থেকে এই পর্যন্ত যতটুকু পড়লাম, এই পর্যন্ত আমরা যে অংশ পর্যন্ত পড়েছি সেই অংশ থেকে আমরা কয়েকটা পূর্ণরূপ পেয়েছি যেগুলো তোমাদের প্রায় আসে, যেমন FBCCI, SME, ঠিক আছে, এই দুইটা পূর্ণরূপ আমরা করব। এই পর্যন্ত যতটুকু আমি পড়ালাম, এই অধ্যায়ের এই পর্যন্ত যতটুকু পড়লাম তার মধ্যে আমরা FBCCI এর পূর্ণরূপটা পড়ব, আর SME পূর্ণরূপ কি এই দুইটা পূর্ণরূপ আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যুক্ত আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এই অধ্যায়ের বইয়ের শেষে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা। বিশেষ করে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে অনুধাবন কিংবা জ্ঞানমূলক, এই দুটো অংশই আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবা। বাসায় এই পরিস্থিতিতে যেহেতু আমরা বাসায় আছি, সময়টাকে আমরা কাজে লাগাবো এবং বাসায় থেকে একটু একটু করে দেখো, এখন তো তোমরা অনেক সুযোগ, বাইরে বের হওয়া যায় না, বাসায় থাকতে হয় সারাক্ষণ, তো আমরা একটু একটু করে পড়াটাকে গুছিয়ে ফেলবো, গুছিয়ে সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে, তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাসায় থেকো। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী রবিবারে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।